প্রদর্শক শুরু করছি ইস্পানি মির্জাপুর শুভরাত্রি। আজ আমরা কথা বলবো সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। আজ আমাদের সাথে এই বিষয়ে কথা বলবার জন্য যে দুজন অতিথি রয়েছে, আমার বাইরে রয়েছেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান ও 12 দলীয় জোটের মুখপাত্র জনাব সাদাত হোসেন সেলিম রয়েছেন আমাদের সাথে। একই সাথে পেয়েছেন আরেকজন বিশিষ্ট ব্যক্তিত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক, জাতীয় বিতার্কিক, বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ফজলুদ্দা বাবুল রয়েছেন আমাদের সাথে। আমি দুজনকে স্বাগত জানাই। এবং আমরা যেটি বলছিলাম যে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলবো। আসলে রাজনীতি এক ধরনের মনে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন হচ্ছে কিনা, পরস্পর বিরোধী মুখোমুখি অবস্থান হচ্ছে কিনা। আমরা দেখি ছাত্রদের এক ধরনের মন্তব্য, জামাত কোনো স্পষ্ট করে কিছু, কখনো নির্বাচন ফেব্রুয়ারিতে, কখনো জুনের মধ্যে হলে কোনো অসুবিধা নেই। কিন্তু বিএনপি কিন্তু এক জায়গায় এখনও আছেন, তারা বলছেন যে নির্বাচনটা তারা ডিসেম্বরের মধ্যেই চান। এবং আজকেই দেখলাম বিএনপি থেকে বলা হলো যে তারা যদি এই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়ে 1 মাসের মধ্যে কোনো রকম কোনো রোড ম্যাপ বা কিছু ঘোষণা না করে হয়তো এই মুহূর্তে কোনো আন্দোলনে যাবে না, কিন্তু তারা আন্দোলনে যাবেন বলে বলছেন। তো এই অবস্থায় আমরা প্রধানত এখন যে আলোল ঝলকানি দেখতে পাই সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বরং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলের প্রতি মানুষের আস্থা ভালোবাসা সবচেয়ে বেশি। জামাত রয়েছে, এনসিপি রয়েছে, ছাত্রদের দল, বাম সংগঠনগুলো রয়েছে, এবং অনেক রাজনৈতিক সংগঠন কিন্তু রাজপথে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছেন, তারাও আছেন। তো সেই অবস্থায় আসলে আপনি 12 দলের মুখপাত্র হিসেবে অনেক বক্তব্য দিয়েছেন। 5ই আগস্টের পূর্ববর্তী সময় কথা মনে আছে, বিগত নির্বাচনের সময়, নির্বাচনের আগের দিন রাতে বোধহয় খুব সম্ভব আপনার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। সব কিছু কিন্তু এগুলো অন রেকর্ড আছে। কিন্তু তারপর মনে করেন রাজনৈতিক সহিংসতা যদি হয় তাহলে তো সেটি আমাদের জন্য কাম্যকর হবে না, বিশেষ করে 5ই আগস্টের ফ্যাসিস্টের এই পালিয়ে যাবার পরে। আপনি বিএনপি যে নির্বাচন চাওয়া ডিসেম্বরের মধ্যে, ছাত্রদের যে প্রত্যাশা এবং জামাত, সব মিলিয়ে আপনার বিশ্লেষণ কি? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা তো সেই 2014 সালের পর থেকে রাজপথে আমরা লড়াই করছি মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য, এবং আপনার জনগণ যেন ভোটের মাধ্যমে তার আপনার প্রতিনিধি নির্বাচন করে এবং প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়। এটাকেই আমরা আমাদের একটা ব্রত হিসেবে নিয়ে আমরা আন্দোলন করেছি। 2014 নির্বাচন আমরা বয়কট করেছি। 18 নির্বাচনে অংশগ্রহণ করার পরও সেই নির্বাচন দিনের ভোট রাতে হয়ে একটা অন্ধকার একটা ইতিহাস সৃষ্টি করেছে। 2024-এর ভোটটাতেও আমরা কেউ অংশগ্রহণ করি নেই, আমি এবং ড্যামির নির্বাচন, এবং সেই নির্বাচনে আমরা জনগণকে বয়কট করার জন্য আহ্বান জানিয়েছি। জনগণ সেই নির্বাচন বয়কট করেছে, 2 থেকে 3% লোক ভোট দিয়েছে। তারপরে আমরা হাল ছাড়িনি, আমরা আন্দোলনের মধ্যে ছিলাম, যুগপৎ আন্দোলনের মধ্যে ছিলাম বিএনপির সাথে, প্রায় 40টি রাজনৈতিক দল। আমরা মনে প্রাণে দিলে অন্তরে বিশ্বাস করতাম যে কোনো সময় একটা গণ অভ্যুত্থানে, গণরোষে এই স্বৈরাচারী সরকারের পতন হবে। কারণ পৃথিবীর ইতিহাসে সমস্ত স্বৈরশাসকগণ এই গণ অভ্যুত্থানে, গণরোষেই কিন্তু তাদেরকে পালিয়ে যেতে হয় অথবা মৃত্যুবরণ করতে হয়। গণ অভ্যুত্থান অথবা আপনার গণবিপ্লব, এটা কখনো বলে কয়ে দিন তারিখ ক্ষণ সময় এবং বিষয় নির্বাচন করে হয় না। শেখ হাসিনা 5ই আগস্টে পালিয়ে গিয়েছেন, সমস্ত জনতা তার পালিয়ে যাওয়াটার পিছনে ঐক্যবদ্ধভাবে কাজ করেছে, এবং সেই ক্ষেত্রে ছাত্র জনতার আন্দোলন শেখ হাসিনা পালিয়ে গেছেন 5ই আগস্টে। পালিয়ে যাওয়ার পরে একটা রাষ্ট্রের একটা শূন্যতার মধ্যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, যে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রূপরেখা বাংলাদেশের সংবিধানে ছিল না। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের একটা রেফারেন্সের মাধ্যমে একটা অন্তর্বর্তীকালীন সরকারকে শপথ করিয়েছেন, এবং আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানত এবং একমাত্র কাজ হচ্ছে একটা নির্বাচন করে, সুষ্ঠু নির্বাচন করে পরবর্তী নিয়মিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে। তারপরে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সরকারকে, নির্বাচনকে সুষ্ঠু এবং আপনার নিরপেক্ষ করার জন্য যৌক্তিক সময় দিতে রাজি ছিল। কারণ ইতিমধ্যে শেখ হাসিনার আমলে বাংলাদেশের সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। বিশেষ করে নির্বাচন কমিশন বলেন, আমলাতন্ত্র বলেন, অথবা আইন শৃঙ্খলা বাহিনী বলেন, তাদের মধ্যে নীতি নৈতিকতার অবক্ষয় এবং সরকারের প্রতি তাদের পদলেহনের কারণে আমরা মনে করি যে সেখান থেকে তাদেরকে সরিয়ে এনে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার জন্য বিএনপি বলেছে যে আমরা যৌক্তিক সময় দেব এই সংস্কারটা করার জন্য। কিন্তু সরকার নানাবিধ কারণে নির্বাচনটাকে একটু প্রলম্বিত করছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। আমরা 12 দলের পক্ষ থেকে কিন্তু জুনের মধ্যে নির্বাচনটা দাবি করেছিলাম, জুন জুলাই আগস্টের মধ্যে, চলতি বছরের জুন। সেখান থেকে আমরা আশা করেছিলাম যে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এবং বিএনপিও বলেছে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদের নির্বাচনটা অনিবার্য হওয়া দরকার। কারণ নির্বাচন যত প্রলম্বিত হবে নানাবিধ সংকট এবং সমস্যা সৃষ্টি হবে। কারণ এই সরকারে একে তো জবাবদিহিতা নাই, জনগণের যেমন আপনার সমর্থন আমরা রাজনৈতিক দল হিসেবে দিয়েছি, কিন্তু জনগণের সমর্থনটা আমাদের মাধ্যমে এই সরকারের কাছে আছে, তাদের নিজস্ব কোনো জনসমর্থন আছে এটা ধারণা করার কোনো কারণ নেই।
তো সেই ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে ডিসেম্বর মাসের নির্বাচনটা, আর সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ডিসেম্বর টু জুন। আমরা বলতে চাই যে জুনে বাংলাদেশে শুধুমাত্র গত 100 বছরের ইতিহাসে 96 সালের নির্বাচনটা হয়েছে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে। অন্যান্য ক্ষেত্রে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে নির্বাচনটা হয়, কারণ নির্বাচনের মৌসুম, ইলেকশন, আপনার পরীক্ষা নিরীক্ষা ইত্যাদি শেষ হওয়ার পরে একটা শীতকালীন সময় নির্বাচনটা হয়। এখন জুন মাসটা নির্বাচনের জন্য সঠিক সময় নয়। ফেব্রুয়ারি মাসে রমজান, তারপরে আপনার এসএসসি পরীক্ষা, তারপর কোরবান, তারপরে আবার মানে পরীক্ষা, তারপরে আপনার লু হাওয়া, গরম, কালবৈশাখী, বর্ষা, বন্যা ইত্যাদি কারণে আমরা মনে করি যে নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে হওয়াটা একেবারে অনিবার্য। এবং বিএনপির পক্ষ থেকে তো দৃঢ়কণ্ঠ ব্যক্ত করে বলা হয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে। এবং আজকে পত্রপত্রিকা দেখলাম, আর বিএনপি আমাদের সাথে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সাথে বারবার আলোচনার প্রেক্ষিতে আমরাও বলেছি যে আসলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া দরকার। নির্বাচন না হলে নির্বাচন আদায় করার জন্য আমাদেরকে সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে, এবং হয়তো আমাদেরকে সে পথে যেতে হতে পারে, হয়তো নাও হইতে পারে। সরকারের যদি শুভবুদ্ধির উদয় হয়, সরকারের সাথে যারা সংশ্লিষ্ট আছেন এবং যারা তাদের সাথে দৃঢ় বা মানে খুব মানে নৈকট্য রেখে কাজ করছেন, তারা সবাই যদি উপলব্ধি করে যে যত দ্রুত সম্ভব একটা নির্বাচন হয়ে গেলেই জনগণের জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল, জাতির জন্য মঙ্গল, তাইলে ভালো। আর ইতিমধ্যে যদি কারো কারো মনের মধ্যে যদি ক্ষমতাকে প্রলম্বিত করা অথবা একটা কিংস পার্টি গঠন করে তাকে ফেলে ফুফে বড় করার জন্য সময় ক্ষেপণ করে, তাহলে কিন্তু এটার ইতিহাসটা ভালো বলে আমার কাছে প্রতীয়মান হচ্ছে না। জি, নিশ্চয়ই। সাদুল সেলিম ভাই, আপনার কাছে আসবো। মিস্টার ফজলুল হুদা বাবুল, আমি আপনার কাছে যে বিষয় নিয়ে সেটি নিজেও, আপনি কিন্তু একজন মজলুম বিএনপি একজন নেতা, এবং আপনাকে দেখেছি যে যেহেতু আপনি প্রথম আমার অনুষ্ঠানে এসেছেন, দর্শকদের সাথে ইন্ট্রোডিউস করে দেওয়ার পূর্বেই বলতে হচ্ছে আপনি নিজেও জেল কেটেছেন, জেলে গিয়েছেন, কারাগারে গেছেন। সে জায়গা থেকে আমার কাছে মনে হয় না যে বিএনপির খুব কম বেশি, সবাই কম বেশি মামলা, মোকদ্দমা, জেল, জুলুম সব কিছুর মধ্যে ছিল। কিন্তু এখন যে পরিস্থিতি, যেটি সাদাত সেলিম ভাই বললেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়েই কিন্তু এখন যত সব জল্পনা কল্পনা বিএনপির মধ্যে, এবং ভাই কিন্তু যেটি বললেন, সাদাত সেলিম ভাই সেটি বললেন, যদি সঠিক পথে সরকার না যায় তাহলে হয়তো আন্দোলনে যেতেও পারে। এখন সে আন্দোলন কি হতে পারে যদি ডিসেম্বরে নির্বাচন না হয়? ধন্যবাদ হাসান আহমেদ চৌধুরী কিরণ ভাই। আপনার এই জনপ্রিয় অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তারপর আমার সাথে আজকে যিনি সহ আলোচক, বাংলাদেশ এলডিপি চেয়ারম্যান, আমাদের প্রিয় ভাই শাহাদাত হোসেন সেলিম ভাই, একসাথে রাজপথে ছিলাম। সেলিম ভাইকে শুরু করছি আপনার ওই মামলা নিয়ে। আমার এখনও বিস্ফোরক মামলার আমি 1 নম্বর আসামি। মামলাটা এখনও বিভিন্ন চক্রে ফেসে আছে, মামলাটির হাজিরা এখনও আমাকে দিতে হয়। যাই হোক, যে প্রশ্ন নিয়ে কথা উঠেছে ডিসেম্বরের নির্বাচন নিয়ে, দেখুন, প্রথম কথা হচ্ছে যে বিএনপি একটা গণতান্ত্রিক দল এবং নির্বাচনমুখী দল, এবং নির্বাচনের মাধ্যমেই বিএনপি ক্ষমতায় যেতে চায়। এটা বিএনপির কোনো অন্যায় চাওয়া নয়, কারণ এটা বিএনপির একটা ছাত্র পড়ালেখা করে ছাত্র রেজাল্ট শিট নেওয়ার জন্যই, যে আমি ফার্স্ট ক্লাস পেয়েছি, আমি সেকেন্ড ক্লাস পেয়েছি। বিএনপি সেভাবেই ক্ষমতায় যেতে চায়, এবং সেজন্য বিএনপি বারবার নির্বাচনের কথা বলছে। আর একটা কারণে বিএনপির নির্বাচনের কথা বলছে, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা যদিও এটাকে সেই আগের সেই তত্ত্বাবধায়ক সরকার বলছি না, বললে তো শাহাবুদ্দিন, বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের মতো 3 মাসের মধ্যেই আমরা নির্বাচনের দাবি করতাম, কিংবা লতিফুর রহমান যে 96-এর পর এসে যে নির্বাচনটা করলেন সেটাও কিন্তু বেশি দিন নেননি। কিন্তু ওনাকে কিন্তু আমরা অলরেডি 10 মাস সময় দিয়েছি। বিএনপি একটা সবসময় মধ্যপন্থী দল, গণতান্ত্রিক ধারায় বিশ্বাসী দল, তো এ কারণেই বিএনপি সবসময় সফট আচরণ করে এসছে। আপনি যদি এই মুহূর্তে বাংলাদেশের যদি সেই জনগণের সমর্থন বা দেশের ক্ষমতার বলয়ের কথা চিন্তা করেন, আমি ক্ষমতাই বলবো, সেটি হচ্ছে যে একটা বড় অংশ হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, আরেকটা অংশ হচ্ছে ইন্টেরিয়াম গভর্নমেন্ট, আরেকটা অংশ হচ্ছে কিন্তু বিএনপি। কিন্তু এই সরকারটা যতদিন যাচ্ছে, এই সরকারটা দুটো অঙ্গের সাথে সম্পর্ক ছেদ করার লাইনে যাচ্ছে। শুরু থেকেই আমরা কিন্তু বলছি যে এই সরকার তার নিরপেক্ষতা রাখছে না, শুরুর দিন থেকে রাখছে না। এত বড় একটা আন্দোলন, 1.5 লক্ষ মামলা, 60 লক্ষ আসামি, এত মানুষ গুম খুন, ইলিয়াস ভাই বা কাইয়ুম বা জানে আলমের কথা নাই বললাম, কত অসংখ্য নেতাকর্মী খুন হয়েছে, এমনকি অন্তঃসত্ত্বা নেত্রী পর্যন্ত খুন হয়েছে, ছোট বাচ্চা পর্যন্ত রেহাই পায়নি। এমন একটা দুর্বিষহ আন্দোলন আমরা পার করেছি। সেটার পর এসে
যখন কোনো একজনকে প্রফেসর ডক্টর ইউনূসের মতো একটা সম্মানিত ব্যক্তি পরিচয় করিয়ে দেন যে উনি হচ্ছেন এটার বিহাইন্ড দ্য ব্রেন, অনেকে মাস্টারমাইন্ড বলেন, অ্যাকচুয়াল শব্দ প্রফেসর ইউনূস বলেছিলেন বিহাইন্ড দ্য ব্রেন, এবং যেটাকে পরবর্তীতে মানে খুবই পক্ষপাতমূলকভাবে এই প্রেস সচিব কিন্তু বারবার বলেছেন উনি ভবিষ্যতের প্রধানমন্ত্রী বলে পরিচয় করে দেন। কাজে এই যে একটা পক্ষপাতমূলক, এর তো বুঝাই যাচ্ছে যে সরকারে আছে আবার দলেও আছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি যে ছাত্ররা, যে ছাত্র যে শব্দটা ছিল এই শব্দটা কিন্তু এখন আর সেই ছাত্র শব্দ নাই। মানে শেখ হাসিনার যেরকম উন্নয়ন শব্দটা একটা হাস্যকর শব্দ ছিল, এই ছাত্রদের আন্দোলনটা করবার পর আপনি দেখেন বিশ্ববিদ্যালয় তো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করেনি, আপনি এবং আমি একই বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের ছাত্র, আপনি আমার অনেক সিনিয়র, কিন্তু এইটা আমাদের স্বীকার করতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে কোটা বিরোধী আন্দোলনটা শুরু করেছিল, তারপর যখন এক দফায় গেল, এই এক দফার আন্দোলনে কিন্তু অবশ্যই আমাদের তারেক রহমানের শুধু নৈতিক না, আমাদের ছাত্র দলের একটা ব্যাপক ভূমিকা ছিল, আমাদের সবারই। আমি নিজেও ব্যক্তিগতভাবে 3 দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছিলাম, সস্ত্রীক ছিলাম আন্দোলনে, এবং অনেক টেলিভিশনে এবং পত্রিকাতে আমাদের সাক্ষাৎকারও এসেছে সেই সময়। কিন্তু সেটা ব্যক্তিগত কথা বাদ দিলাম, যে কথাটি বলছি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা যেভাবে অকাতরে জীবন দিল, বিশেষ করে জুলাইয়ের 17, 18, 19, 20-এর পর থেকে তারা যেভাবে রাস্তায় নামলো, তাদেরকে কিন্তু এই ইউনূস সরকার এক কথায় এই 5-6 জন ছাত্রকে দিয়ে একটা ছাত্র উপাধি দিয়ে সমস্ত ছাত্র সমাজকে কিন্তু বাদ দিয়ে দিল। এখন কিন্তু এটাই সার্জিস, হাসনাত এবং এই আপনার নাহিদ আর আরেকজন হচ্ছে তার সাধারণ সম্পাদক রাজনীতি কিছুটা করছেন। আমরা এরকম ভবিষ্যতের রাজনীতি আমরা দেখতে চাই। আমরা তো এনসিপি দেখে আশাবাদী হতে চাই যে একটা নতুন রাজনীতি দল এসেছে, কিন্তু তারা যখন এই চাঁদাবাজি, ধান্দাবাজি, তদবিরবাজি, ডিসিতে পরিবর্তন, বিশ্ববিদ্যালয় দখল, বিভিন্ন অফিসে নিজেদের প্রতিনিধি এবং সরকারি অফিসে নগদের কাহিনী তো এখন ওপেন সিক্রেট, 1.5 লক্ষ টাকার তসরুপ, এবং তাও কিনা একজন উপদেষ্টা ফোন করে যাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই উপদেষ্টা তার ডাক উপায় অন রেকর্ড বলতে চাই, কারণ এটা উনি আবার পরে স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। ওই যে একটা কথা আছে না যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি, ওই যে উপদেষ্টাটা তদবির করেছেন তাকে ছেড়ে দেওয়ার জন্য। আপনাদের ক্ষোভটা কি শুধু ছাত্রদের বিরুদ্ধেই না? ছাত্রদের বিরুদ্ধে ক্ষোভ থাকবে কেন? এনসিপির যারা এটা করছে, এবং এখন এনসিপি বিএনপি সদস্যদের বিরুদ্ধে তো এই ধরনের অভিযোগ আছে, যেটা আপনি বলছিলেন যে চাঁদাবাজির কথা বা বিভিন্ন জায়গার মধ্যে এই ধরনের অন্যায় করার কথা, সেটিও তো অভিযোগ আছে। কার কথা? মানে বিএনপির সদস্যদের। আমি তো চাঁদাবাজির কথা বলিনি। চাঁদাবাজির কথা বিএনপি, জামাত, জাতীয় পার্টি কে কি করছে আমি সেই বিষয়ে আসছি না। আমি বলছি যে আপনি সরকারের থেকে ইমাম সাহেব যদি মসজিদের চাঁদা চুরি করে সেই কথাটা আমি বলছি। একজন বাইরের একজন মানুষ করেছে, সেটা বিএনপি তখন সরকারে নেই। তো কাজে বিএনপি যদি সরকারে না থাকে, এই সরকার তো তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, তো কিন্তু সেটা তো নিচ্ছে না। উপরন্তু এরা সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে চাঁদাবাজির একটা অংশ হয়ে গেছে। সেটা কি আপনি নগদের একটা উদাহরণ দেখেছেন? সেই কথাটাই আমি বলছি। না, সেটা তো অনেক উদাহরণই আছে। আমরা দেখেছি যে টেক্সট বুক ক্ষেত্রে দেখেছি, আমরা দেখেছি মেয়রের ক্ষেত্রে, সেগুলি তো নিশ্চয়ই আছে। সালমান রহমানের মতো দরবেশরা নেই, কিন্তু এনসিপির দরবেশরা সচিবালয়ে বসে থাকে। এনসিপির দরবেশরা কিন্তু সরকারি নগদে যে রুম দখল করে কিন্তু বসে থাকে। নাহিদ ইসলামের পিএস, আমরা কি দেখেছি? সজীব ভুইয়ার পিএস এর যে দুর্নীতির ঘটনা এসেছে, আমরা কি দেখেছি? আমরা তো এই জিনিসগুলো, সেটাও বিষয় না। আপনারা যে কারণে লেন্দি করছেন, আমাদের কথা হচ্ছে 10 মাস হয়ে গেছে, 10 মাসেও কি একটা সন্তানের প্রসব করবে না? তাহলে কি হবে? আমরা তো 3 মাসে কোনো কথা বলিনি, এবং তারপরও আমরা অ্যাডিশনাল 6 মাসের কথা বলছি, 16 মাসের কথা বলছি কিন্তু। এবং আমরা সংস্কারের প্রায় 90% বেশি, অধিকাংশ সংস্কারের সাথে আমরা একমত হয়েছি, সবকিছু ক্লিয়ার। এখন কেন আবার দেরি? তারপরও কিন্তু আমরা 7 দিন সময় দিইনি। আমরা বলিনি যে আমাদের 1 মাস পরে নির্বাচনটা দেন, আমরা বলছি নির্বাচনটা আরো 6 মাসের মধ্যে দেন, এবং সেটা আপনি এখন ডিক্লেয়ার করেন। কারণ আমরা যারা রাজনীতি করি মাঠে ময়দানে, দেখেন প্রফেসর ডক্টর ইউনূস একজন নোবেল বিজয়ী মানুষ, বাংলাদেশের গর্ব, আমাদের বাংলাদেশকে মাথা উঁচু হয়ে যায় ওনার কারণে। কিন্তু
সেই সাথে এটিও আমি বলবো যে ম্যারাডোনাকে এনে যদি আপনি কোনো দেশের দায়িত্ব দেন, কিংবা ওই নুসরাত ফতে আলী খান তো সবচেয়ে বড় শিল্পী, তাকে এনে যদি কোনো আপনি উপজেলার চেয়ারম্যানশিপ করতে দেন, উনি কিন্তু পারবেন না। প্রফেসর ডক্টর ইউনূস যেটা রাজনীতিবিদদের অ্যাভয়েড করে যেভাবে উনি আগাচ্ছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভুলুণ্ঠিত হওয়ার পথে, মায়ানমারের আরাকান আর্মিরা এই দেশে ঢুকে জলকেলি করে যাচ্ছে, এটা তো অন রেকর্ডেড। আপনি আজকে কার সাথে করিডোরের কথা বলছেন, কাকে দিয়ে করিডোরের কথা বলছেন? আপনি আজকে 11 জন আপনার উপদেষ্টা আছে যারা এদেশের নাগরিক নয়। এদেশের কৃষকদের কি সমস্যা এটি কি ডক্টর ইউনূস জানেন? আপনি অবাক হবেন কিরণ ভাই, এই দেশে যে একটা হাটের ডাক হয় 1.5 কোটি 2 কোটি 5 কোটি করে, এই হাটের যে খাজনাটা ওঠে, খাজনাটা কে দেয়? একটা কৃষক সারা দিন, সারা মাস, সারা বছর ধরে একটা হয়তো ছাগল পালে, একটা গরু পালে, এইটা নিয়ে যে যখন সে বিক্রি করতে যায় তখন তার থেকে এটার উপর একটা গ্রামীণ একটা কথা আছে, ছাপা খরচ, মানে খাজনা আদায় করা হয় 500 600 700 টাকা দিয়ে। আপনি কি বলছেন? 10 মাসে দেশের একটা সংস্কার হয়েছে আপনি বলতে পারবেন? একই অবস্থায় চলছে এখনো। ডিসি, ইউনো এবং এসপিরা তারা তাদের মতো করে চলছে। There is no one to take care this country. দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এখন বিপন্ন হওয়ার পথে। যারা বলে যে বিএনপি ভারত ইলেকশন চাচ্ছে, এই কারণে বিএনপিও চাচ্ছে, তাদেরকে আমি বলি এই দেশের একমাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ জিয়ার হাতে গড়া দল, সব সময় ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কাজ করেছে। দক্ষিণ তালপট্টির কথাই বলেন, কিংবা আপনি সেই পাহাড়ি এলাকায় পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনী পুনর্বাসন এবং বাঙালি পুনর্বাসন করে, বাংলাদেশিদের পুনর্বাসন করে সমতল এবং পাহাড়িদের মধ্যে যে একটা সাম্যের অবস্থা তৈরি করা, এটা জিয়াউর রহমানের অবদান ছিল। আপনি কোন দিকে যাবেন? যে সময় পাটের অ্যান্টি ডাম্পিং বেগম খালেদা জিয়ার শাসন আমলে যখন অ্যান্টি ডাম্পিং শুল্ক দিল ভারত, ম্যাডাম খালেদা জিয়া সেই সময় WTO পর্যন্ত গিয়েছে এবং সেটা আদায় করে ছেড়েছে। তারেক রহমান ভারতের কাছে কোনোদিনও মাথা নত করেনি, ভারতের রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজনীতি করেছেন, যে কারণে তাকে রয়ের দ্বারা অত্যাচারিত হতে হয়েছে। তার ছোট ভাই আরাফাত রহমান কোকুকে জীবন দিতে হয়েছে। একটা দল আর কোন লেভেলে যেতে পারে? আজকে আমাদের কৃষক দলের একটা প্রোগ্রাম হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে। সেই প্রোগ্রামে আমি একটা কথা বলেছি যে বিএনপির প্রত্যেকটা ইতিহাস হচ্ছে কোষ্টি পাথরে যাচাই করা ইতিহাস। এবং বিএনপি আজকে যেটা বলছে, ডিসেম্বরে নির্বাচন যদি দিতে না পারে এই সরকার, তাহলে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে যাবে। এই দেশের শাসনভার অন্য কারো কাছে আসবে এবং সেই পায়তারা যদি ইউনূস সরকার করে, আমি নিশ্চিত এদেশের সকল জাতীয়তা দেশপ্রেমিক রাজনীতিবিদ এবং প্রত্যেকে মিলে ওনার এই মিথ্যাচারের বিরুদ্ধে দাঁড়াইবে এবং দেশকে রক্ষা করবে। নিশ্চয়ই সাদা সেলিম, আমরা আসবো একটা বিরতি নিতে চাই। প্রিয় দর্শক, আমরা ইস্পানি মির্জাপুর শুভরাত্রির বিরতি নিচ্ছি। আমরা কথা বলছিলাম সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। অতিথি হিসেবে রয়েছেন জনাব সাদা সেলিম, 12 দলীয় জোটের মুখপাত্র, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান, ও রয়েছেন বাংলাদেশ জাতীয় কৃষকের দলের যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক জাতীয় বিতার্কিক ফজলে হুদা বাবুল রয়েছেন আমাদের সাথে। দর্শক, আমরা ছোট্ট বিরতি নিচ্ছি। ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম, রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল রয়েছেন আমাদের সাথে। সাদাত হোসেন সেলিম ভাই, আমরা কথা বলছিলাম এবং এখানে এরকম বুঝতে পারলাম যে আসলে ডিসেম্বরের নির্বাচনের জাস্টিফিকেশনটা আপনি এবং জনাব বাবুল দুজনেই কিন্তু বলবার চেষ্টা করলেন যে দেশে বর্তমান যে পরিস্থিতি, যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমরা যদি রোহিঙ্গাদের কথা বলি, আমরা যদি আমাদের বর্ডারের কথা বলি, সেভেন সিস্টারের কথা বলি, আমরা যদি পুশিনের কথা বলি, সব কিছু মিলিয়েই একটা অস্থিরতা কিন্তু কাজ করছে। সে প্রেক্ষাপটে বিএনপি এবং আপনাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে ডিসেম্বরের নির্বাচন দিন একটা গণতান্ত্রিক সরকার যখন রাষ্ট্র ক্ষমতা আসবে, ইতিমধ্যে আমরা 200-250-এর মতো আন্দোলন ঢাকা শহরে দেখতে পেয়েছি, যেটি মোকাবেলা করবার মতো সক্ষমতা হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের নেই, অথবা তারা মানুষকে বেশি কষ্ট দিতে চায়নি, যেটা তাদের বক্তব্য আছে। এই অবস্থায় জনাব সালাউদ্দিন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি বলেছেন আজকে যে 2 জন প্রধান উপদেষ্টা আবার ডেকেছেন। তিনি একটা মন্তব্য করেছেন, আমি তার কথা বলছি, এভাবে সংস্কারের কলা দেখানো হচ্ছে, ভাবটা আমরা বুঝছি এরকম, আনুষ্ঠানিকতা আলোচনার কোনো কমতি নেই। আমি জনাব সালাউদ্দিন সাহেবের মন্তব্যকে আমি কোট করছি, কিন্তু কাজের কোনো খবর নেই। তিনি আরও বলেন, মনে হয় যেন আমাদের বাধ্যই সব সংস্কার প্রস্তাবে একমত হতে হবে, তা না তাদের হতো একটা বাকশাল তৈরি হতো, বাকশাল যেমন এক কথাই তাদের শুনতে হতো। তো আপনি কীভাবে দেখছেন? না দেখুন, আমরা তো আপনাদের যে বহুল কাঙ্ক্ষিত
যে শেখ হাসিনার বিদায়টা, সেটা আমাদের কাছে বহু কাঙ্ক্ষিত ছিল, কিন্তু এটা একেবারে একটা তাৎক্ষণিক ঘটনা ঘটে গেছে। একটা সরকার পরিবর্তনের যে একটা সময় সীমা অথবা একটা সেভ এক্সিটের যে একটা মানে বিভিন্ন রকম পর্যায়ে থাকে, সেটাও কিন্তু আমাদের এখানে আমরা এটা করতে পারিনি। আপনার মনে আছে হোসেন মোহাম্মদ এরশাদ ডিসেম্বরের 3 তারিখে পদত্যাগ করার কথা ঘোষণা করেছেন এবং 6 তারিখে একটা প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে আপনার তাদের উপরাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, একজনকে উপরাষ্ট্রপতি নিয়োগ করেছেন, তার কাছে পদত্যাগ করেছেন। এটা একটা একটা মানে পদ্ধতিগতভাবে একটা পরিবর্তন হয়েছে। আর শেখ হাসিনা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে গেছে। 3 দিন পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না। সেই সময়ে আপনার আমরা যত দ্রুত একটা সরকার গঠন করতে পারি আমাদের সবাই ফোকাস ছিল সেই দিকে। যখন ডক্টর ইউনূসের নাম প্রস্তাব আসছে, আমরা মোটামুটি মনে করেন ধরেন আমরা এটা মেনে নিয়েছি যে একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি এবং আপনার তার কাছেই মানে দেশটা হয়তো নিরাপদ থাকবে। ওনাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ঘোষণা করার পরে শপথ অনুষ্ঠানে গিয়ে আমরা বা শপথ অনুষ্ঠানের আগে দিয়ে আমরা যেসব উপদেষ্টাদের নাম দেখলাম, আমরা কিন্তু খুব হতাশ হয়েছি তখন। প্রথমত ছাত্র উপদেষ্টারা সরকারে অংশগ্রহণ করবে ছাত্রদের আন্দোলনের প্রতিনিধি হিসাবে, এটা আমরা গ্রহণ করতে পারিনি এবং আজকে প্রমাণিত হয়েছে যে এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। এবং এমন অনেক উপদেষ্টাকে নিয়োগ করা হয়েছে যারা এই 15 বছর কোনো আন্দোলন সংগ্রামের সাথে ছিল না এবং তারা মূলত আন্দোলন সংগ্রাম ধারণাও করে না বা এরকম শেখ হাসিনার বিরুদ্ধে তাদের দৃশ্যত কোনো রকমের প্রতিবাদ বা প্রতিরোধ গড়ে তোলার কোনো কাহিনী ছিল না। 2-1 হয়তো টক শোতে একটু মধুর কথা বলতেন, এছাড়া তাদের ইয়ে ছিল না। শুরুতেই সরকারের একটা মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা এবং যতই দিন যাচ্ছে সরকারের মুখ থুবড়ে পড়ছে। আমরা ডক্টর ইউনূস সাহেবের সাথে যে কয়েকবার দেখা হয়েছে আমরা কিন্তু বলেছি যে আপনার উপদেষ্টা মণ্ডলী একটু সাজান, যারা ব্যর্থ তাদেরকে আপনার সরিয়ে দেন এবং প্রাজ্ঞ বিজ্ঞ অভিজ্ঞ দক্ষ কর্মঠ দেশপ্রেমিক আপনি উপদেষ্টা নিয়োগ করেন। কিন্তু তার মধ্যে দিয়ে তিনি আপনার বিশেষ সহকারী হিসেবে এবং আপনার বিভিন্নভাবে দায়িত্ব নিয়ে কয়েকজন উপদেষ্টা নিয়োগ করেছেন, যাদের অনেকেই কিন্তু দেশের সাথে সম্পর্কবিহীন, বিদেশে অবস্থান করতেন এবং অনেকেই বিদেশি পাসপোর্টও আছেন বলে আমরা শুনতে পাচ্ছি আর কি, বা অনেকেই চ্যালেঞ্জ করে বলতে পারছেন তারা বিদেশি নাগরিক। তো সেই হিসাবে ডক্টর ইউনূস সাহেব একজন ভালো বক্তা এবং পেশাদার বক্তা। তার বক্তৃতা শোনার জন্য তাকে আপনার ভাড়া করে নিয়ে যেতে হয়, সুতরাং তিনি ভালো কথা বলবেন এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তিনি একজন ভালো ব্যবসায়ী, ব্যবসাটা খুব ভালো বুঝেন এবং ক্ষুদ্র ঋণের জনক হিসেবে তিনি একটা বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন। ওনার ভাগ্য ভালো যে শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতো তাহলে তো ওনাকে হয়তো আজকে ফাঁসির মঞ্চে না গেলেও অন্তত যাবজ্জীবন মানে জেলে থাকতে হতো। শেখ হাসিনার শেষের দিকে যখন তাকে লিড বন্ধ করে 8 তলায় উঠানো হতো, আমরা এটার প্রতিবাদ করেছি, বিভিন্ন টকশোতে প্রতিবাদ করেছি, দলীয়ভাবে প্রতিবাদ করেছি। উনি ক্ষমতায় আসার পরে উনি প্রথমে নিজের কাজের দিকে উনি খুব বেশি মনোযোগ দিয়েছেন। প্রথম দিকেই ওনার মামলাগুলো প্রত্যাহার করে নিয়েছেন। তারপর তার যে ট্যাক্স ছিল 666 কোটি টাকা, সেটা তিনি মকুব করে নিয়েছেন হাইকোর্ট থেকে। যেটা রায় ঘোষণা করা হয়েছে সে রায় বাতিল করেছেন। 5 বছর পর্যন্ত আপনার ওনার ট্যাক্স মকুব করেছেন। গ্রামীণ বিশ্ববিদ্যালয় নামে একটা বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স পেয়েছেন, গ্রামীণ মানে এমপ্লয়মেন্ট নামে একটা ম্যান পাওয়ার লাইসেন্স পেয়েছেন। তারপরে আপনার গ্রামীণ ফোনে তিনি ওয়ালেট ব্যবহার করার অনুমতি নিয়েছেন। তারপর সাভারে 7 বিঘা 7 একর জায়গা নিয়েছেন ইউনূস হসপিটাল করার জন্য। তারপর আবার সমাধান নামে একটা আর্থিক ইয়ে সেটাও করেছেন। গ্রামীণ ব্যাংকের আপনার সরকারি মালিকানা অংশ কমিয়ে ওনার নিজের মালিকানার অংশ বাড়িয়ে নিয়েছেন। এই কাজগুলো করার পরে আমরা মনে করেছিলাম যে উনি নির্বাচনের দিকে নজর দেবেন, কিন্তু ওনার নজরটা নির্বাচনের দিকে খুব বেশি ফোকাস এটা আমরা মনে করতে পারছি না। বরঞ্চ ওনার 2-1 উপদেষ্টা যখন বলেন যে ওনাদেরকে 5 বছরের জন্য ক্ষমতা দেখতে চান, তখন ডক্টর ইউনূস সাহেব তাদেরকে কিন্তু আপনার ক্ষমতাচ্যুত করা দরকার ছিল। কারণ ওনাদেরকে 5 বছরের জন্য কেউ দেখতে চায় না এবং 5 বছরের জন্য দেখতে চাইলেও ওনাদের দেখা দেওয়াটা উচিত না। 5 বছরের জন্য ওনাদেরকে তো কেউ আপনার এখানে অন্তর্বর্তীকালীন সরকার শব্দটাই তো অন্তর্বর্তীকালীন, একটা নিয়মিত সরকারকে প্রতিষ্ঠা করার জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকার। ওনারা ওনাদের আপনার ওই আওতার বাইরে গিয়ে অনেক কিছু কাজ করার চেষ্টা করছেন। যেমন আপনার মানবিক করিডোর দেওয়ার একটা মতো একটা সিদ্ধান্ত, একটা ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত ওনারা নিয়ে ফেলার একটা চেষ্টা করছেন। তারপর আপনার ধরেন আপনার রোহিঙ্গাদের ব্যাপারে, পুনর্বাসনের ব্যাপারে বা প্রত্যাহারের ব্যাপারে তিনি প্রকাশ্যে ঘোষণা করেছেন যে 1.5 লক্ষ রোহিঙ্গা আপনার কোরবানি ঈদে আপনার ঈদ করবেন বলছে। কোরবানি ঈদ তো আর কয়েকদিন পরে, একজনকে তো উনি ইয়ে করতে পারেন না, বরঞ্চ প্রতিদিন রোহিঙ্গারাও আসতেছে, রোহিঙ্গারা পয়দাও হচ্ছে, তো সেখানে উনি কোনো আপনার ভালো কোনো কিছু করতে পারেন নাই। তারপর দেশের আইন শৃঙ্খলা বলেন, আপনার
এই যে 48টা মন্ত্রণালয়ের একটি মন্ত্রণালয় বলতে পারবে না যে জনগণকে স্বস্তি দেওয়ার জন্য ওনারা কোনো সিদ্ধান্ত নিতে পেরেছে। না স্বাস্থ্য মন্ত্রণালয়, না শিক্ষা মন্ত্রণালয়, না বাণিজ্য মন্ত্রণালয়, না কৃষি মন্ত্রণালয়, না যোগাযোগ মন্ত্রণালয়, না বিদ্যুৎ মন্ত্রণালয়। আপনার গ্যাসের কোনো রকমেরই আপনার মানে পাওয়া যাচ্ছে না গ্যাস। আপনার ওনারা বলছেন যে মালিকরা মানে সময় মতো বেতন দিতে না পারলে তাদেরকে জেলে যেতে হবে, কিন্তু গ্যাসের পুরো বিল দেওয়ার পরও গ্যাসটা পাচ্ছেন না মালিকরা। তারপর আইনশৃঙ্খলা বাহিনীর চরম অবনতি, এখন পর্যন্ত সেই আইনশৃঙ্খলা বাহিনী কীরকম উন্নতি করতে পারেন নাই। অর্থাৎ সরকার যে ক্ষমতায় থাকার মতো একটা নৈতিক যে অবস্থানটা সেটা ওনারা হারিয়ে ফেলেছে। কিন্তু তারপরও জুন মাসে কেন নির্বাচনটা দিতে হবে এই ব্যাপারে কিন্তু ওনাদের পক্ষ থেকে কোনো যুক্তিও দেখানো হয়নি। বলছেন যে অল্প সংস্কার না বেশি সংস্কার। এখন সংস্কারের জন্য যে কয়টা কমিটি হয়েছে ওনারা আমাদের সাথে একাধিকবার মিটিং করেছেন এবং সেখানে কিছু প্রশ্ন উত্তর আকারে দিয়েছেন, আমরা সেটা জমা দিয়েছি। আমরা বেশ কিছু প্রশ্নের সাথে আমরা একমত হয়েছি, অথবা বেশ কিছু সংস্কারের প্রশ্নে আমরা একমত হয়েছি। ধরেন 166টার মধ্যে আমরা অধিকাংশ রাজনৈতিক দল কিন্তু 110 থেকে একটা বিশ্বাস ক্ষেত্রে আমরা একমত হয়েছি। কিছু কিছু ক্ষেত্রে আমরা দ্বিমত পোষণ করেছি। ভোটারদের বয়স 18 থেকে কমিয়ে 16 বছর করাটা, তারপর আপনার প্রার্থীর বয়স 25 বছর থেকে 21 বছর করাটা, আরও কিছু ব্যাপার আছে যেগুলোর সাথে আমরা দ্বিমত পোষণ করেছি। তো এখন আগামী 2 তারিখে আবার ওনাই সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আপনার ঐক্যমত্য কমিশনে একটা বৈঠক ডেকেছেন, সেখানে আমরা আমাদের অবস্থানটা তুলে ধরবো। এখন অল্প সংস্কার বেশি সংস্কার কোনো কিছু দরকার নাই। মানে অল্প সংস্কারও চাই না, বেশি সংস্কারও চাই না, আমরা ক্ষমা চাই। আমরা ক্ষমা চেয়ে বলি যে আপনি নির্বাচনটা দিয়ে আপনি একটা নিয়মিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে যত তাড়াতাড়ি আপনারা কেন চলে ক্ষমা যাবেন। চাচ্ছেন? এটা না, ক্ষমা চাচ্ছি যে এই কারণে যে ওনারা আমাদের কিছু দিতে পারবেন না। ওনারা কিছু দিতে পারবেন না, দিতে পারলে দিতে পারতেন। যে প্রচণ্ড ভয়াবহ যানজট, জলজট, এগুলো থেকে তো ওনারা কোনো কিছু করতে পারছেন না, কিছুই করতে পারছেন না। কিন্তু লম্বা কথার ফুলঝুরি, আমি আপনার আইনমন্ত্রীকে বললাম যে দেখেন বাংলাদেশে যে দেওয়ানি মামলা বছরের পর বছর চলে, কোনোটা 30 বছর 40 বছর পর্যন্ত মামলা চলে, আপনি এমন একটা পদ্ধতি করেন যেন মামলার জটটা কমে যায় এবং দেওয়ানি মামলার পরিমাণটাও যেন কমে যায়। বলে যে আমরা চিন্তা করছি। চিন্তা করতে করতে 9-10 মাস পার করে দিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী বা ডক্টর ইউনূস সাহেব তো উপদেষ্টা মন্ডলী গঠন করতে, স্বাস্থ্য উপদেষ্টা, আমরা মন্ত্রী বলি বা উপদেষ্টা বলি, মন্ত্রীর পদমর্যাদা যা 52 হয় 53, কিন্তু এখানে ওনাদের কোনো অভিজ্ঞতা ছিল না। এবং স্বাস্থ্য মন্ত্রণালয়েও আপনার কোনো রকম ধরেন এখন পর্যন্ত আপনি যদি আপনার পিজি হাসপাতালে একজন রোগী ভর্তি করতে চান, আপনার জুতার তলা ক্ষয় হয়ে যাবে এবং এখানে দালাল না ধরলে, আনসার না ধরলে আপনি এখানে ভর্তি করাতে পারবেন না। সর্বত্র একই অবস্থা, ঘুষ দুর্নীতি করে কোথাও কোনো কমাতে পারেন নাই, কিছুই করতে পারেন নাই। মানুষকে স্বস্তি দেওয়ার মতো 10 মাসের একটা অনির্বাচিত বলেন অথবা অন্তর্বর্তীকালীন বা নির্দলীয় সরকার বলেন, এ সরকার তো কারো কাছে দায়বদ্ধ নয় এবং কোনো দলের কাছেও দায়বদ্ধ নয়। ওনারা আইনশৃঙ্খলা পরিচয় চাঁদাবাজে, চাঁদাবাজরা তো কোনো চাঁদাবাজের পরিচয় হলো যে সে একজন সন্ত্রাসী বা চাঁদাবাজ বা একটা দুষ্কৃতিকারী, অপরাধী। এই অপরাধী দুষ্কৃতিকারীদেরকে ধরার দায়িত্ব তো আপনার আইনশৃঙ্খলা বাহিনীর। এটা তো চাঁদাবাজি হচ্ছে এই কথাটা বলে তো নিজের দায় এড়ানোর কোনোই কারণ নাই, বুঝছেন না। আপনার যেই সড়কে যে দুর্ঘটনা ঘটছে সেখানে আপনার 18 লক্ষ গাড়ি চলে, 12 লক্ষ মাত্র লাইসেন্সধারী, 6 লক্ষ গাড়ি কি ভূতে চালায়, সেখানে তো কোনো সংস্কার করতে পারেন নাই। ধরেন বিদেশে আপনি অসংখ্য দেশে যাচ্ছেন, সেখানে একটা সিম কিনতে হলে একটা নিয়মের মধ্যে আপনাকে সিম কিনতে হয়, একটা পাসপোর্টের কপি দেওয়ার পরে আপনাকে একটা সিম দিতে হবে এবং সেই সিমটা তাদের নিবন্ধনের মধ্যে পড়ে যাচ্ছে। আমরা প্রতিদিন কিন্তু আমাদের কাছে বিভিন্ন রকম প্রতারকরা ফোন করে, আমরা তো ওইখানেও আমরা কোনো কিছু করতে পারি নাই। প্রতিদিন প্রতারকরা কিন্তু কারো না কারোর কাছে প্রতারক এবং সন্ত্রাসীরাও ফোন করে চাঁদা যাচ্ছে, সেখানেও ধরুন সে তাকে টেলিফোনে ট্রেস আউট করাটা খুব কোনো ব্যাপার না। অথবা প্রতারকের কাছে যে টেলিফোনটা আছে এটা ধরতে 5 মিনিটের বেশি লাগার কথা না, 10 মিনিটের বেশি লাগার কথা না, সর্বোচ্চ নাহলে 1 দিন লাগবে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোথাও যে দেশটাকে একটা উন্নতির ট্র্যাকে আনা, দেশটাকে একটা নিয়মের ট্র্যাকে আনা, দেশটাকে একটা সুশাসনের ট্র্যাকে আনা, দেশটাকে একটা সামনের দিকে এগিয়ে নেওয়ার ট্র্যাকে আনা, কোনো কিছু ওনারা করতে পারেন নাই। যে কারণে ক্ষমাটা চাচ্ছি। ক্ষমা আগামীকালকে গেলেও আপনার ওই পরশুদিন গেলেও আমার কাছে ক্ষমা চাইব। যতবার গিয়েছি আমরা বলেছি যে আপনি উপদেষ্টা মণ্ডলীকে একটু সাজান, আপনি একটু দক্ষ লোকদেরকে সাজান, দক্ষ লোক যারা আপনার দেশের প্রতি যাদের দরদ আছে, যারা 15 বছর আপনার একদম মানে নিরুদ্রব জীবনযাপন করেছেন, তাদের তো কোনো দায়বদ্ধতা নাই। কিন্তু 15 বছর যারা সংগ্রাম করেছেন, 15 বছর যারা লড়াই করেছেন, কারো ভিশন আছে, কারো মিশন আছে, কারো কেউ স্বপ্ন দেখে দেশটাকে যদি আমি সুযোগ পাই তাহলে আমি এরকম কিছু করবো, তাই তাকে করতে পারেন। ধরুন একজন আমরা ভদ্রলোক বলেছেন যদি আমি 10 জন
সৎ আমলা পাই আমি দেশের চেহারা পরিবর্তন করে দেবো, মানে তেমন ওনার একটা ভীষণ আছে। কিন্তু বিনিময়ে কী হলো, শেখ হাসিনার আমলে ওনার চাকরিটা চলে গেলো। এই ভদ্রলোকটাকে একটা কাজে লাগাইতে পারে, উনি আমার 14 পুরুষের মধ্যে কোনো কিছু লাগে না, কিন্তু কিন্তু উনি ট্রেনের টিকিটের দুর্নীতির বিরুদ্ধে, নিরাপদ খাদ্যের বিরুদ্ধে, ভদ্রলোকের নাম সম্ভবত মাহবুব কবির বা এই ধরনের কিছু একটা হবে আর কি। হ্যাঁ, তো আমি চিনিও না ভদ্রলোককে বা করি না, বলতে যে উনি তো একটা প্রকাশ্যে একটা অবস্থান নিয়েছেন সোশ্যাল মিডিয়া, তারপরে আপনার ওই নিরাপদ খাদ্যের ব্যাপারে উনি একটা অবস্থান নিয়েছেন। তার মানে কি ওনার একটা চিন্তা আছেন, উনি সুযোগ পেলে কাজটা করতে পারবেন। আর একদম থুতথুরে কিছু লোকজনকে এনে আপনি বসাবেন, তাদের তো আসলে অবসর সময়ে নাতিপুতির সাথে সময় কাটানোর থেকে আপনি ধরে নিয়ে এসে মন্ত্রণালয়ে বসিয়ে দিয়েছেন। একজন আমলা সচিব ভদ্রলোক, মানে অবসরপ্রাপ্ত সচিব, তিনি মানে প্রায় বলেন এই কথাটা যে 100 ইবলিশের বুদ্ধিকে একসাথ করলে একজন সচিবকে মানে মোটামুটি মোকাবিলা করা অনেক কঠিন ব্যাপার। 100 ইবলিশের বুদ্ধি একজন সচিবের মাথার মধ্যে থাকে। একজন সচিব মানে শুরু করে একটা নেগেটিভ চিন্তা করে, আপনি একজন মন্ত্রী এবং উপদেষ্টা, আপনি যদি ওনার কাছে একটা বিষয় নিয়ে আলোচনা করেন যে যানজট নিরসনের জন্য আপনি বলেন তো কী করা যায়, উনি এমন এমন বুদ্ধি দেবে যে আপনি সেখান থেকে পালিয়ে যেতে ইচ্ছা করবে, বুঝছেন। মানে ওনাদের প্রথম কাজ হলো আলোচনা করেন, তারপরে আমরা পরীক্ষা করেন, নিরীক্ষা করেন, মতামত দেন, দেখুন। এইসব করতে করতেই মানে ওনারা 10 মাস কাটিয়ে ফেলেছেন। যে কারণে আসলে একটা রাজনৈতিক দল যখন মানে ক্ষমতায় যায়, তার তো জনগণের কাছে একটা দায়বদ্ধতা থাকে। এখন এখানে বিএনপি বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দল এবং সবচেয়ে জনগণের প্রতি তার আপনার মানে একটা ধরনের দায়বদ্ধতা আছে। বিএনপির আশেপাশে এখন পর্যন্ত কেউ নাই এই মুহূর্তে। তো অন্যরা কি চায় না চায়, তার চেয়ে বিএনপি কী চায় সেটাকে তো আপনাকে প্রাধান্য দিতে হবে। যেই দল সংসদে একটা আসন পাবে না, আপনি সেই দলের সাথে, আমি দেখি আপনার প্রধান উপদেষ্টার এখানে আমরা আলোচনা করতে গিয়ে খুব বিস্ময়ের সাথে যে জিনিসটা লক্ষ্য করেছি, ধরেন আমরা নিজেরাও ছোট রাজনৈতিক দল, 12টা রাজনৈতিক দল মিলে আমরা একটা জোট করেছি। আমরা জোট থেকে হয়তো একজন বক্তব্য রাখতে পারি বা 2 জন বক্তব্য রাখি। এমন অনেক রাজনৈতিক দল আছেন যারা নামকাও আসতে আর কি, বা যাদেরকে আমরা আন্দোলন সংগ্রামে পাই নাই, ওনারা ইতিমধ্যে ওনাদেরকে ডাকছেন আলোচনার মধ্যে। এমন রাজনৈতিক দল আছেন যারা শেখ হাসিনার আঁচলের নিচে আশ্রয় নিয়েছেন 2018 সালের আগে বা পরে, প্রকাশ্য ঘোষণা দিয়ে তাদেরকে ওনারা ডাকছেন। এখন ওই দল থেকেও একজন বক্তব্য রাখবেন, মানে আমাদের মতো ক্ষুদ্র দল থেকে একজন বক্তব্য রাখবেন, আমাদের চাইতে ক্ষুদ্র দল থেকে একজন বক্তব্য রাখবেন, আর বিএনপির মতো একটা রাজনৈতিক দল থেকে একজন বক্তব্য রাখবেন। এই জিনিসটা শোভনীয় নয়। এই কথাগুলো আমরা বলি এবং আমরা বলার চেষ্টা করছি, কিন্তু জিনিসগুলো কিন্তু আপনার তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার সেইভাবে কানে নিচ্ছে না। আমি ওই জন্য বলতেছি যে আমার আপনার দাবি, আমি যদি বলি যে আগামী 5 বছর পরে নির্বাচন দেন, আর বিএনপি যদি বলে ডিসেম্বরে নির্বাচন দেন, তা আমাকে আপনি যদি বলেন যে এই দুজনে তো সমান সমান, তাইলে আমি লটারি দিই, তাইলে কি এটা হলো বলেন? অথবা মনে করেন আমার মতো ক্ষুদ্র 10টা রাজনৈতিক দল বললো যে আমরা 1 বছর পরে নির্বাচন চাই, আর বিএনপি বললো যে না ডিসেম্বরে নির্বাচন চাই, তাইলে না 10 জন একদিকে 1 জন একদিকে, এইভাবে চিন্তা করার কোনো মানে হয়? উনি বিদেশে গিয়ে বলতেছেন যে একটি মাত্র রাজনৈতিক দল আপনার নির্বাচন চাই ডিসেম্বরে, অথচ একদম মানে চমৎকার একটা মিথ্যা কথা, অত্যন্ত ক্যালকুলেটিভলি উনি মিথ্যা কথাটা বলেছেন, একেবারে অসত্য কথা বলেছেন। এবং পরবর্তীকালে দেখা গেল যে কমপক্ষে আপনার 60-70টি রাজনৈতিক দল কিন্তু স্টেটমেন্ট দিয়ে এটা প্রতিবাদ করেছে যে আমরা ডিসেম্বরে নির্বাচন চাই। জামাত কখনো অক্টোবরে চায়, কখনো জানুয়ারিতে চায়, এবং সর্বশেষ তারা বলছে যে আপনার রমজানের আগে চায়। তো রমজান তো আপনার ফেব্রুয়ারি মাস সম্ভবত 17 কি 18 তারিখে। তো যদি সরকার বলতো যে না ডিসেম্বরে দেবো না, আমরা জানুয়ারি 15 তারিখে দেবো, তাহলে তো 15 দিনের জন্য কোনো মহাভারত অশুদ্ধ হতো না, বা শুদ্ধ। মানে ওনারা তো কিছুই বলতেছে না। আমরা যেটা বলি যে একটা কিছু গোলাপি, একটা কিছু ওনারা কিন্তু বলার কোনো রকমেরই বলছেন না। আর 30শে জুনের মধ্যে নির্বাচন হবে, তার বেশি একদিনও যাবে না। বাবা 30শে জুন পর্যন্ত কেন যেতে হবে, আমাদের যদি বুঝিয়ে কনভিন্স করে নিতে পারতো, তাহলে তো আমরা তো উদ্বিগ্ন থাকতাম না। নিশ্চয়ই দেখা যায় 2 তারিখে কি কনভিন্স হন আপনারা বা ওনারা কি কনভিন্স করার চেষ্টা করে। আমি মিস্টার ফজলুল্লাহ বাবুল আপনার কাছে একটা বিরতির পর আসতে চাই। নিশ্চয়ই আমরা কথা বলবো, এবং আমি প্রশ্নটা তুলে রাখতে চাই, সেটা হচ্ছে এখন যে অনেকের যে সুর, ছাত্ররা, জামাত, বিএনপিও বলি আমরা, ছাত্র শিবিরের সাথে কোথায় চট্টগ্রামে বোধহয় এক জায়গায় দেখলাম একটু গন্ডগোল হয়েছে, এতে কি ফ্যাসিজমটা আবার ফিরে আসতে পারে কিনা সেই আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আমরা ইস্পানী মির্জা বসু ভারতীতে আবার একটা বিরতি দিচ্ছি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ এলডিপি সম্মানিত চেয়ারম্যান জনাব সাদ হাসান সেলিম, রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক ফজলুল্লাহ বাবুল। আমরা একটা বিরতির পর আবারও ইস্পানী মির্জা বসু ভারতীতে কিছুক্ষণের মধ্যেই আপনাদের কাছে ফিরে আসছি।
ওসমানী মির্জাপুর শুভরাত্রি। তো আমরা ফিরে এসেছি সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলছিলাম। বিরতির পর শেষ আলোচনায় আমাদের সাথে আবারও যে দুজন অতিথি রয়েছেন পরিচয় করে দিচ্ছি। 12 দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান জনাব সাদাত হোসেন সেলিম রয়েছেন আমাদের সাথে, রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক জাতীয় বিতর্কিক ফজলুল হুদা বাবুল রয়েছেন আমাদের সাথে। বেশ বাবুল, আমরা বলছিলাম যে এইভাবে যারা ছাত্ররা, সাধারণ জনতা, বিএনপি, জামাত, সকল শ্রেণী পেশার মানুষ তো একসাথে আন্দোলন করেই কিন্তু এই ফ্যাসিজমকে বিদায় করেছে। এখন যে পরিস্থিতি, তাতে কিন্তু মনে হচ্ছে যে একের সাথে অপরের যে অবস্থান, সে অবস্থানটা খুব দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে। তো আমি বিরতির আগে বলছিলাম যে এতে কি ফ্যাসিজম ফিরে আসতে পারে কিনা, একাগারের মতো কোনো রকম সংখ্যা তৈরি হতে পারে কিনা, আপনি কীভাবে দেখেন? ধন্যবাদ কিরণ ভাই। যখন একটা অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকে তখন বহু কিছু ডালপালা গজাবে, এটাই স্বাভাবিক এবং এটাই আমরা এর আগেও দেখেছি। আপনি জানেন যে এই ফ্যাসিজমের আশঙ্কাটা বা এই প্রশ্নটা কেন উঠছে, এই প্রশ্নটা উত্থাপন হওয়ার পেছনে কিন্তু কিছু কারণ আছে। আপনি শুরু যেটি করলেন যে এই যে আন্দোলনটা গেল, এই আন্দোলন কিন্তু বিএনপির একার না, জামাতের একার না, কিংবা সেলিম ভাইদেরও একার না, এই কিংবা একটা ছাত্রদের একার না, কিংবা যুবকদের একার না, শিশুও কিন্তু মারা গেছে, কিশোরও মারা গেছে। তো এই আন্দোলনটা আসলে সবার, এবং ওই সবার আন্দোলন থেকে যখন এই অন্তর্বর্তীকালীন সরকার অথবা এই এনসিপি তারা যখন একাকার হয়ে একটা দল গঠন করে আন্দোলনটা শুধুমাত্র তাদের করে, যখন একটা পার্টিকুলার এই 6-7 জন ছেলেকে যখন ক্রেডিট দেয়, এই বৈষম্য বিরোধী আন্দোলনের একটা অন্যতম একজন নেতা ছিলেন উমামা ফাতেমা। তো ওনার ফেসবুক স্ট্যাটাসগুলো ইদানিং দেখবেন, এরকমভাবে বহু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা রাজনীতি করেছে, ভুলে যান আপনি আমার ছাত্র দলের কথা, ভুলে যান শিবিরের কথা, কিন্তু তাদের মধ্যেই যে ছাত্রগুলা জেনুইনভাবে যারা রাজপথে সময় দিয়েছে, আন্দোলন করেছে, জীবন বাজি রেখেছে, তাদের অনেককেই কিন্তু কোনো মূল্যায়িত করা হয়নি। করা হয়েছে একটা বিশেষ গোষ্ঠীকে নিয়ে এসে বলা হয়েছে দিজ আর দ্য পিপল, এরা ফ্যাসিজম থেকে আউট। তো এটাই কিন্তু একটা ফ্যাসিজম উত্থাপনের একটা প্রাথমিক ধাপ শুরু করেছেন। এবং প্রফেসর ইউনূস হয়তোবা অজান্তে, কারণ উনি অনেক সময় শিশু সুলভ কথাও বলে বসেন, যেটা সেলিম ভাই পারফেক্টলি বলেছেন যে বিএনপির হ্যাঁ বলা আর বাকি 50টা দলের হ্যাঁ বলা দুটা কিন্তু এক নয়। যেটা আমরা পরিসংখ্যানের ভাষায় যদি বলি সেটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ বলতে পারেন, কিন্তু ওয়েট যদি আপনি দেন কোনো একটা দলকে তখন কিন্তু সেটা বিএনপি। তো সেই বিএনপিকেও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেতেও কিন্তু তদবির করতে হয়, বহুবার মানে প্রার্থনা করতে হয় যে আপনার সাথে আমরা আলোচনা করব। ইভেন জামাতকেও সেটা করতে হয়েছে, কিন্তু উনি কিন্তু এনসিপিকে সাদরে ডেকে এনেছেন, আবার বলেছেন যে আমি পদত্যাগ করব। হয়তো বলেনি, হয়তো নাহিদ তার ছেলের মতো, সন্তানের মতো। আমি আরেকটা টক শোতে একদিন বলেছিলাম, উনি ওনার সন্তানকে বলেছে বাইরে বের হয়ে যেয়ে তুমি বলো আমি পদত্যাগ করবো, দেখি জনগণ রাস্তায় নেমে যাবে, আবার এটা ইয়ে হবে। কিন্তু আসলে তো রাজনীতিটা তো এবং বাংলাদেশটা তো ঢাকা নির্ভর নয়। বাংলাদেশের কিন্তু 90% লোক এখনো পল্লী এলাকায় বাস করে। তাদের যে চিন্তা ভাবনা, তারা কিন্তু ভোট দিয়ে সরকার গঠন করে। একটা কথিত কথা আছে রাজনীতিতে, সেটা হচ্ছে ঢাকা শহর সরকার নামাই আর গ্রামাঞ্চল সরকার গড়ায়। এই কথাটা কিন্তু আমাদের তৃণমূলের রাজনীতিতে আছে। এই সরকার কিন্তু শুধু একটা দিকে না, এই যে দেখুন কিছুদিন আগে হাওয়া তুলল দুবাইয়ের ভিসা উন্মুক্ত হয়েছে বলে সমস্ত মিডিয়ায় প্রকাশ হলো। মিডিয়া কি এখন আসলে তবে স্বাধীন? কিন্তু আসলে কি সেখানে ভিসা মুক্ত হয়েছে? এই যে কথা হলো রোহিঙ্গা চলে যাবে, এই হলো ও হলো, ঈদ করবে 1.5 লাখ রোহিঙ্গা, কোনো কিছুই কিন্তু হয়নি। এই যে আপনি বিনিয়োগ বলে একজন ব্যাংকারকে নিয়ে এসে, আরে ভাই এইসব পিপিটি তো আমাদের মতো কর্পোরেটরা তো দিনে 50টা বানাইতাম আমরা, কিন্তু এই পিপিটি দিয়ে কিন্তু বিনিয়োগ আসে না কিরণ ভাই। বিনিয়োগ আসে কিন্তু আমাদের দেশের ব্যবসায়ের পরিবেশ কীরকম, যে সেলিম ভাই বলেছেন, এখনও কিন্তু আমাদের কারখানাগুলো গ্যাস ঠিক মতো পাচ্ছে না। ঋণের সুদের হার পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি এদেশের, এটাই বাস্তবতা। আপনি যদি দেখেন এদেশের ব্যবসায়ীরা যেভাবে ব্যবসাটা করেন এদেশে, আপনি বলতে পারেন ব্যবসায়ীরা তো মানি লন্ডারিংও করে, এটা তো সরকার প্রোটেকশন দিবে, এটা তো সব ব্যবসায়ীর দায় নয়। কিন্তু সেই সুযোগ সুবিধাগুলো একটা লোক ব্যবসা করতে গেলে, সে ট্যাক্স দিতে গেলেও হয়রানির সম্মুখীন হয়। আমি একজন ট্যাক্স পেয়ার, আমি কেন হয়রানির শিকার হবো? আমি যখন অন্যান্য দেশে থেকেছি, সিঙ্গাপুরে থেকেছি বা অন্য দেশে যখন ট্যাক্স পে করেছি, বসতে দিয়েছে চা খান,
চকলেট খান, টেবিলের উপর চকলেট থাকে। আপনি সিঙ্গাপুরে ইমিগ্রেশনে গেলে হয়তো দেখবেন চকলেট থাকে, আপনার হয়তো অভিজ্ঞতা আছে। এই একটা দেশ যেখানে কনজিউমারের, ভোক্তার, ট্যাক্স পেয়ারের কোনো ইজ্জত নাই। আপনি কোন সেক্টর কথা বলবেন? কৃষি সেক্টর। উনি পিএইচডি হোল্ডার অনেক কৃষকদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনেক পিএইচডি হোল্ডার, গবেষক এবং যারা পিএইচডি হোল্ডার তাদেরকে নিয়ে এই আজকের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে ব্যঙ্গ বিদ্রুপ করেছে। হোয়াট ইজ দিস? এটা তো উনি করতে পারেন না। উনি কি এটা করতে পেরেছেন যে এই যে বরেন্দ্র এলাকায় যে গভীর নলকূপগুলো, সরকারের এখানে কিভাবে নলকূপগুলো বরাদ্দ দেওয়া হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে এলাকার সো-কল বৈষম্য বিরোধী ছেলেরা চাঁদাবাজি করেছে। তারপর কি এক একটা বরেন্দ্র একটা নলকূপ এক বিঘা জমিতে সেচের মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে 1050 টাকা, 1050 টাকা। সেখানে হরিলুট হয়েছে এই সরকারের সময়। হরিলুট কিরকম? কোনো জায়গায় এটা নেওয়া হয়েছে একই থানার মধ্যে, হয়তো একটা ইউনিয়নে নিচ্ছে পার বিঘা 1800 টাকা, আরেকটা ইউনিয়নে নিচ্ছে 2500 টাকা, এবং কোনো ইউনিয়নে নিচ্ছে 2800 টাকা, এবং একই গ্রামের 2 নলকূপে এক জায়গায় নিচ্ছে 2400 টাকা, এক জায়গায় নিচ্ছে 2200 টাকা। কোনো নিয়ম শৃঙ্খলা নাই। সরকারি কলকবজারা তারা কাজ করছে না, আমরা শুধু ট্যাক্স দিয়ে যাচ্ছি। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ট্যাক্স পে করছি। আর যখন সরকারের কলকবজাগুলো কাজ করবেন, আপনি বিনিয়োগ আসবে কি করে? যত আপনি পিপিটি দেন, পিপিটি দেওয়ার পর কয়টা বিনিয়োগ এসেছে এদেশে? কোনো জিনিসই তো এখনো ঠিক নয়। আপনার কাস্টমস ঠিক আছে, আপনার প্রশাসনরা ঠিক আছে, ডিসিরা ঠিক আছে, এসপিরা ঠিক আছে, রেলওয়ের দুর্নীতির কথা তো উনি তুললেনই, তো সমস্ত কিছু কভার করেছেন। আমার একটি কথা বলবার আছে এখানে। কয়েকদিন আগেও দেখবেন, 2 দিন আগেও দেবপ্রিয় ভট্টাচার্য একটা কথা বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গত 9 মাসে 27 লক্ষ লোক নতুন করে দরিদ্রসীমার নিচে গেছে। শুধু তাই নয়, আচ্ছা, দেবপ্রিয় ভট্টাচার্যের অধীনে যে একটা শ্বেতপত্র প্রকাশিত হলো দুর্নীতির উপর, সেটা কেন প্রকাশ করা হচ্ছে না? এটি কার জন্য অপেক্ষা করা হচ্ছে? বিষয়টা হচ্ছে কি যে শিশু উপদেষ্টা নিয়ে যদি দেশ চালানোর প্রচেষ্টা করা হয়, কিরণ ভাই, আমরাও বিশ্ববিদ্যালয়ে ছিলাম, আমরা তখন একরকম ছিলাম, এখন একরকম। হয়তো 10 বছর পর হয়তো আপনার রকম হবো, আপনি হয়তো 10 বছর পর আরেক রকম হবেন। কিন্তু এই শিশু উপদেষ্টারা যখন রাজনীতি করেন এবং দেশ চালানোর ভাগিদার হয়, তখন কিন্তু একটা কথা মনে হয়, ওই বৈরম খার কথা। আপনি জানেন যে মুঘল বাদশাহ যখন হুমায়ুন মারা গেলেন 1556 সালে, মারা যাওয়ার পর মুঘল বাদশাহ আকবর কিন্তু ক্ষমতায় আসেন। কিন্তু আকবরের বয়স তখন ছিল 12 বছর, কিন্তু ক্ষমতা চালাইতো তখন বৈরাম খা, এবং আকবর কিন্তু বৈরাম খাকে বাবা বলে ডাকতেন। এই যে বৈরাম খা, আমাদের বৈরাম খা কিন্তু ডক্টর ইউনূস। এই শিশু উপদেষ্টারা যদি বৈরাম খাকে নিয়ে চলেন, আর কিংবা বৈরাম খা যদি এই শিশু উপদেষ্টাদেরকে নিয়ে চলেন, এই দেশের স্বাধীনতা, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ধর্মনীতি, সার্বভৌমত্ব, দেশের গণতন্ত্র ভুলুণ্ঠিত হবে। যে সংস্কারটা এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার কিরণ ভাই, সেটা হচ্ছে গণতন্ত্রের সংস্কার, নির্বাচনের সংস্কার, যেটার জন্য গত 15 বছর আন্দোলন হয়েছে। আজকে দেখেন এই আন্দোলনের কিন্তু ভাগিদার প্রত্যেকেই হয়েছে। যারা প্রমোশন পায়নি তারা বলে আমরা বঞ্চিত, এই ছাত্ররা বলে আমরা আন্দোলন করে পতন ঘটাইছি, পুলিশেরা বলে আমরা প্রমোশন পাইনি, বিচারপতিরা পেয়ে গেছে, মিডিয়াতে পেয়ে গেছে, পাইনি কারা? সেলিম ভাইরা, হুদা ভাইয়েরা। কারণ আমরা হচ্ছে আপনারা অপেক্ষায় থাকেন, আমরা দেশের প্রতি আমাদের যে আরেকটা কথা কিন্তু এই সরকারের 2-1 উপদেষ্টা বলে বসে 53 বছরে কি বলে করেছে। আমি বেলার ওই পরিচালক রেজওয়ানা চৌধুরীকে বলতে চাই, 53 বছরে আপনি শিপন শাড়িটা পরতে পারছেন। এটা শহীদ জিয়ার জন্য হয়েছে দেশে। শহীদ জিয়া যখন শ্রমিক রপ্তানি করেছে, যখন গার্মেন্টস শুরু করেছে, যখন ইরি ধানের উৎপাদন শুরু করেছে, তখন এই দেশ কিন্তু তলাবিহীন থেকে এখানে এসেছে, সেটা কিন্তু খাল খনন করেছে। থ্যাংক ইউ। এই যখন কৃষি বিপ্লব করেছে, তখন কিন্তু এই দেশটা গড়েছে। আজকে যারা বড় বড় কথা বলে অর্থনীতির ভিত কোথা থেকে এসেছে, একটু গবেষণা করুন, সবকিছু পাবেন। মিস্টার বাবুর নিশ্চয়ই আমরা আশা করব আপনারা বড়দের সদস্য, আপনারা ধৈর্যের পরিচয় দিবেন, এবং আপনারাও কিন্তু আশা করি ভবিষ্যৎ রাজনীতিতে আপনারা ভালো একটা সম্ভাবনার জায়গা তৈরি করুন, সেটা প্রত্যাশা করছি। আমি সাদত সেলিম ভাই, একেবারে শেষের দিকে আমরা একটা ঐক্যের কথা বলতে পারি না? যেটা মনে করেন যে আমরা হোক না, এখন তো আমরা সবাই মিলে একসাথেই কিন্তু হাসিনাকে
এই দেশ থেকে তাড়াতে, এই দেশ থেকে বিতাড়িত করতে, পদত্যাগ করতে বাধ্য করেছে। এবং আপনি নিশ্চয়ই দেখেছেন এটি এখন সমাদৃত সারা বিশ্বে, যে কীভাবে একেবারেই দিনে দুপুরে সূর্য যখন উঠছে ঠিক সেই সময় তিনি দেশ থেকে পালিয়ে গেলেন। তো যারা আপনারা সকলে মিলে, আমরাও যারা গণমাধ্যম সকলে মিলে এই সারথি ছিলাম, আমরা একটু ঐক্যের কথা বলা যায় না? আপনারা তো সিনিয়র, আপনারা একটু। না, আমরা তো ঐক্যের কথা বলি, এবং আমাদের যিনি নেতা, যিনি আন্দোলন সংগ্রামে আমাদের অনুপ্রেরণা দিয়েছেন জনাব তারেক রহমান, তিনি তো ঐক্যের কথা বলেছেন। এবং তিনি কিন্তু 2022 সালের 28শে মার্চে স্বাধীনতা দিবস উপলক্ষে একটা আলোচনা সভায় তিনি কিন্তু বলেছেন যে আমরা ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা লড়াই করব, এবং এই ঐক্যবদ্ধ থেকে আমরা নির্বাচন করব, ঐক্যবদ্ধ থেকে আমরা সরকার গঠন করব এবং রাষ্ট্র পরিচালনা করব। এমনকি তিনি ঐক্যবদ্ধভাবে সংসদীয় উচ্চ কক্ষ গঠন করে সেখানে যারা আপনার সরাসরি রাজনীতি করে না তাদেরকেও আইনে দেশ সেবার একটা সুযোগ করে দেবেন এবং তাদের থেকে একটা সেবা গ্রহণ করবেন। একটা ঐক্যের বাতায়ন কিন্তু বিএনপির পক্ষ থেকে তৈরি করা হচ্ছে, এবং এখনও মানে ঐক্যের ডাকটা কিন্তু বিএনপি দিয়ে গেছে। এখন কেউ কেউ কিন্তু ইচ্ছাকৃতভাবে অনৈক্য সৃষ্টি করছে। এই 5 আগস্টের পর অনেকে মনে করছে তারা রাষ্ট্রীয় ক্ষমতা খুব কাছাকাছি, তারা যেমন একটা অনৈক্যের জন্য তারা অনেকাংশে দায়ী, আবার একটা কিংস পার্টি গঠন করে সেই কিংস পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনবে কয়েকজন উপদেষ্টা কিন্তু এই স্বপ্ন বিপরীত। এই দুইটা কারণে কিন্তু ঐক্যটা আমরা করতে গিয়েও আবার মাঝে মাঝে ভেঙে যাচ্ছে। কিন্তু তারপরে আমরা আশাবাদী যে আমাদের মধ্যে একটা বড় ধরনের ঐক্য আছে, বিশেষ করে বিএনপির নেতৃত্বে প্রায় সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ, এবং তারা মনে করে যে আপনার ঐক্যের কোনো বিকল্প নাই। আমরা এই কথাটা মনে করি। আমরা যদি দেশের এই হাসিনা সরকারের সমস্ত অপকর্ম এবং আপনার সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোকে আমরা যদি আবার দাঁড় করাতে চাই তাহলে আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই, এবং আমরা ঐক্যের একটা দাগ দিয়ে যাচ্ছি এবং ঐক্যের জন্য আমরা কাজ করে যাচ্ছি। কারণ অনৈক্যের পিছনে কিছু কিছু উপদেষ্টাদের অতিকথন এবং রাজনীতিবিদদেরকে হেয় প্রতিপন্ন করার একটা প্রবণতার কারণে কিন্তু ঐক্য একটা মানে আমাদের মনের মধ্যে একটা আপনার আঘাত আসতেছে, বা ঐক্যকেও তারা মাঝে মাঝে বিনষ্ট করছে। যেমন আপনার রেজওয়ানা যিনি আজকে কোথায় জানি বললেন যে 53 বছর পর্যন্ত রাজনীতিবিদদের কী বলেছে, এটা তার মুখ দিয়ে শোভা পায় না, কোনো অবস্থায় শোভা পায় না। এবং তার বিরুদ্ধে তো অনেক অভিযোগ। প্রথম কথা হলো যে তিনি যখন আপনার সেই পরিবেশের ব্যাপারে কথা বলতেন, এখন পরিবেশের দায়িত্ব পাওয়ার পরে উনি দৃষ্টান্তমূলকভাবে কোনো কিছুই কিন্তু দেখাতে পারেন নাই, সামান্যতম কোনো কিছু দেখাতে পারেন নাই। টক শোতে উনি সুন্দর সুন্দর কথা বলতো, এখনও একটু সুন্দর বলে কথাবার্তা বলে, একটু নিয়ে কথা বলে, কিন্তু উনি কাজে কোনো কথা বলে না। আজকে যখন আপনার বুড়িগঙ্গা নদী আপনার দূষণমুক্ত করার কথা উঠছে, তখন বলছে 53 বছর পর্যন্ত রাজনীতিবিদরা কী করেছেন। তো এটা রাজনীতিবিদদেরকে ওনার পর্যায়ে জায়গা থেকে অনাহত খোঁচা দিয়ে কোনো লাভ নাই। আমরা কিন্তু এই রাজনীতি করেছি নিজের জীবনকে বাজি রেখে। আমরা কিন্তু কখনোই কিন্তু রাজনীতি করতে গিয়ে আমরা কিন্তু ওনাদের মতো সুখী সমৃদ্ধশালী জীবনযাপন করার কথা চিন্তা করি নাই। উড়ে এসে জুড়ে বসে উপদেষ্টা হয়ে আমাদেরকে নসিহত করাটা ওনাদের সাজে না। তো আমরা এখনও মনে করি যে সরকার পরশুদিন আমাদেরকে একটা সব রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন, সেখানে আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত আসবে। আমরা যে সব কিছুই মেনে নিতে হবে এটা তো কোনো কথা নেই। আপনি দেখুন, পরপর 2বারের প্রধানমন্ত্রী হতে পারবে কি পারে না, আমার দল থেকে তো 100 বছরও প্রধানমন্ত্রী হবে না। সুতরাং এটা আমার কনসার্ন না। এখন বিএনপি যদি রাজনৈতিকভাবে মনে করে যে একজন 3বারের জন্য প্রধানমন্ত্রী হবে, তাতে সমস্যা কী? এখানে বিভিন্ন ট্রেড অর্গানাইজেশনগুলোতে আপনি দেখেন যে সভাপতি বা যে কোনো একটা ক্লাবে, সামাজিক প্রতিষ্ঠানে সভাপতি হিসেবে পরপর 2বার বা 3বার হতে পারবেন, আবার বিরতি দিয়ে 3 বছর পরে তিনি আবার হতে পারবেন। সমস্যা কিন্তু খুব বড় ধরনের কোনো সমস্যা না, এগুলো কিন্তু আলোচনা করলে হয়। এখন বিএনপি যদি মনে করে যে সরকার প্রধান এবং দলীয় প্রধান এক হইলে কোনো সমস্যা নাই, তাহলে আপনার আমার কি সমস্যা? এবং এখানে সংস্কারের ব্যাপারটা কি আসতেছে, এর মধ্যে কি আহামরি কি সংস্কার হবে যে একজন মানে সরকার প্রধান একজন বিজেপিতে আমরা দেখছি আপনার মানে একজন দলীয় প্রধান একজন, প্রধানমন্ত্রী একজন, কিন্তু প্রধানমন্ত্রীর অঙ্গুলি হেলনে কিন্তু ওই সভাপতিকে কাজ করতে হচ্ছে, সব চলছে। সুতরাং এগুলো আসলে বাগম্বর, এবং এগুলো কিন্তু অনাহুত আপনার দেশ জাতির সাথে সম্পর্কবিহীন কিছু দায়িত্বপ্রাপ্ত লোক আছেন, আপনার যারা আপনার সংস্কারের দায়িত্বে আছেন, যারা দেশের মাটির সাথে সম্পর্কহীন, তারা কিন্তু এই জাতীয় কথাবার্তাগুলো বলে সমক্ষেপণ করতেছেন, কালক্ষেপণ করছেন, এবং উদ্দেশ্যটাও কিন্তু মাঝে মাঝে আমাদের কাছে একটা অন্ধকারাচ্ছন্ন মনে হয়। আমরা আসলে অন্ধকার থেকে আলোর দিকে আসতে চাই, আমরা নিজেরা আলোকিত হতে চাই, সমাজকে আলোকিত করতে চাই, দেশকে আলোকিত করতে চাই, রাষ্ট্রকে আলোকিত করতে চাই, এবং সেই আলোর বর্তিকা নিয়েই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই আমি দারুণভাবে ধন্যবাদ জানাতে চাই। আমরা তো একটা ঐক্যের বাতাবরণের কথা শুনছি, এবং একটা কথা সেটি হচ্ছে কি, আমরা তো একতালে এক লয় এক সুরে কিন্তু বাংলাদেশের কথা বলতে হবে। বাংলাদেশের কথা বলতে পারে গণতন্ত্রকে আমরা যত বেশি অগ্রসর অবস্থা দেখতে পাবো, ততই বেশি কিন্তু দেশের মানুষ স্বস্তি পাবে, শান্তি পাবে। সে কারণে একটা নির্বাচনের প্রশ্ন যখন এসেছে, মানুষ যখন অনেক দিন ধরে ভোট দিতে পারেনি, আজকে যারা
30-35 বছর বয়স, তারা ভোট কেন্দ্রে যায়নি। আমরা যারা হয়তো ভোট দেওয়ার কথা ছিল ভোট কেন্দ্রে আমরা জিততে যাইনি, সে অবস্থায় একটি ভোটের প্রেক্ষাপট তৈরি করার যে বিএনপির পক্ষ থেকে যে বারবার বা তার জোটের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, সে বিষয়গুলো নিয়ে হয়তো 2 তারিখ আলোচনা হবে। নিশ্চয়ই আমরা ঐক্যের একটা বাতায়ন, ঐক্যের একটা সম্প্রীতি আমরা দেখতে পাবো এবং বাংলাদেশ এগিয়ে যাবে। একটা কথা সবসময় যেটা বলা হয় সেটা আমরা এখন বলছি এবং আমরা সবসময় বলে থাকি যে সবার আগে কিন্তু বাংলাদেশ, এবং সবার আগে বাংলাদেশ এই স্লোগানে আমরা বিশ্বাস করে আজকের আমাদের ইস্পানি মির্জাপুর শুভরাত্রি এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে বেশি ভালো থাকবেন।